নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আপনাদের নির্বাচনের আগে বারবার বলতাম যে এই আপদ বিপদ তৃণমূল কংগ্রেসটাকে এই রাজ্যটা থেকে হটিয়ে দিন তো, এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকারটা একবার নিয়ে আসুন তো, তারপর দেখবেন ডক্টর বিধান রায়ের আমলে যে ফায়দা পেয়েছিলেন তার থেকেও বেশি বাংলা এবং বাঙালি পাবে। মাঝখানের এই যে 50টা বছর চলে গেছে, বামেদের 34টা আর তৃণমূলের 15টা, যতখানি পিছিয়ে গেছে মাত্র 5 বছরে তার অনেকটাই ডেভেলপ করে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, ওই দিন 15-16 মতো হয়েছে। তার মাঝখানেই তিনি যে গতিতে কাজ করতে শুরু করেছেন এবং আজকে একের পর এক 5খানা পরপর যা সুখবর দিয়েছেন তাতে নিশ্চিতভাবে বাংলা এবং বাঙালির মুখে হাসি ফুটবেই। এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি। দেখুন, দীর্ঘদিন ধরেই অনেকেই আমাকে ফোন করছেন, মেসেজ করছেন যে এই যে যুব শক্তি বলা হয়েছিল, মানে আমাদের যে ভাই বোনগুলো যারা এখনো যাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি, তাদের যে 3,000 টাকা করে দেওয়ার কথা বলেছিল বিজেপি তাদের সংকল্পপত্রে, তার কি হলো? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক আপডেট আসছে, অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু এই যুব শক্তি প্রকল্প তা নিয়ে তো কোনো আপডেট নেই। না, সেই আপডেটটাও চলে এলো এবং পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 1 জুন, 1 জুন থেকেই কিন্তু যুব শক্তি প্রকল্প চালু হয়ে যাচ্ছে। এর আগে যুবসাথী, যুবশ্রী ইত্যাদি যে যে সমস্ত ভাটের প্রকল্প ছিল সেগুলো সব গন। এবার থেকে যুব শক্তি প্রকল্প চালু হচ্ছে এবং আমাদের যে ভাইগুলোর, যে বোনগুলোর এখনো কর্মসংস্থান হয়নি তাদের জন্য কিন্তু মাসিক 3,000 টাকা করে সরকার দেবে। এবার কিভাবে এই জিনিসটা হবে? দেখুন, প্রথমেই যে জিনিসটা জানা যাচ্ছে যে যাদের যুবশ্রী প্রকল্পের আওতায় যারা এতদিন বেকার ভাতা পেতেন তাদের আর নতুন করে নাম রেজিস্টার করার কিন্তু কোনো দরকার হচ্ছে না। তারা এমনিতেই এটাতে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাচ্ছে তাদের নাম, তারা যুবশক্তি প্রকল্পের নামটা পাবেন। তবে প্রত্যেকেই কিন্তু ডিবিটি করতে হবে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। অর্থাৎ সরকার কিন্তু এখানে স্বচ্ছতা রাখতে চাইছে। রাজকোষাগার থেকে টাকা যাবে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে, মাঝখানে ওই তোলামুলি হারমাদ কোনো দালাল এসে টাকাটা মারতে পারবে না, সেই ব্যবস্থা কিন্তু করছে। এবার যাদের নাম এই যুবশ্রীতে ছিল না তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে যেটা হবে, সরকার একটা নতুন পোর্টাল নিয়ে আসছে যেটা মাত্র কয়েকদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। এখনো কোনো ডেট পাইনি, পেলে অবশ্যই জানাবো আপনাদের। তো সেই পোর্টালের মাধ্যমে রেজিস্টার করতে হবে। তবে সরকার কয়েকটা ক্রাইটেরিয়া এখানে করে দিয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে বয়স, এটার যুবশক্তির ক্ষেত্রে আবেদন করতে হলে বয়স 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে এখানে যেটা যেটা বলা হচ্ছে যে এটা যতদিন না উপযুক্ত কর্মসংস্থান পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এইটা দেওয়া হবে। অর্থাৎ যদি এদেরকে চাকরি না দেওয়া যেতে পারে, না হয়, ততদিন পর্যন্ত কিন্তু এটা চলবে। এটার কোনো বয়সসীমা কিন্তু সেই হিসেবে থাকছে না। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে নিজের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে এরকম অ্যাকাউন্টে দিতে হবে, সেখানেই কিন্তু ডিবিটিটা হবে। অর্থাৎ এখানে কোনো রকম স্ক্যাম করতে দেওয়ার কোনো জায়গা নেই। আমরা তৃণমূল আমলে দেখেছি তো, নিজের নাম তুলে দিয়ে ওখানে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তোলামূল নেতাগুলোর অ্যাকাউন্টে চলে যাচ্ছে। না, সেই জায়গাটা হবে না। অর্থাৎ যুব শক্তি প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে 1 জুন থেকে চালু হচ্ছে। অনেকেই পাবেন যাদের নামগুলো এখনো ওঠেনি, তাদের জন্য সরকার পোর্টাল নিয়ে আসছে, তাদের নামগুলো উঠে যাবে, চেকিং হয়ে যাবে এবং তারপর তাদের অ্যাকাউন্টেও কিন্তু সেই জিনিসটা চলে যাবে। এদিকে অন্নপূর্ণা ভান্ডার, সেটা নিয়েও আজকে অনেকগুলো আপডেট আছে। প্রথমেই একটা খবরে খুব হইচই হচ্ছিল, অনেকেই আমাকে সেটা হাইলাইট করলেন যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে আধার লিঙ্কিংটা করাতে হবে না, সেইটা নিয়ে ভোগান্তি হচ্ছে। শয়ে শয়ে মানুষকে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তেমনই একটা জায়গার খবর পাওয়া গেল, বারাসাত এখানে হয়েছে এবং সাথে সাথে মাননীয় খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তিনি খবর পেয়েই সেখানে ছুটে গেলেন, নিজে সরেজমিনে খতিয়ে দেখলেন যে ভাই প্রবলেমটা কোথায় হচ্ছে। যেটা বোঝা যাচ্ছে যে কেউ কেউ এখনো চটিচাটা মাল সিস্টেমের মধ্যে ঢুকে আছে এবং এখনো চটিচাটার অভ্যাসটা ছাড়তে পারেনি। ফলে সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য এই জায়গাটা কিন্তু হচ্ছিল। ওখানে গিয়ে মাননীয় খাদ্যমন্ত্রী যেটা খবর নিয়ে দেখেছেন যে মাত্র দুটো জায়গা, দুটো উইন্ডো খোলা হয়েছে যেখানে এই আপডেটগুলো হচ্ছে। আর যেহেতু গোটা রাজ্য জুড়ে এই এই যে আধার লিঙ্কিংয়ের ব্যাপারটা যাতে কোনো রকম 2 নম্বরই না করা যায় সেই জিনিসটা চালু হচ্ছে, ফলে কম সংখ্যক কর্মী থাকলে সেখানে ঝামেলা হবে। তাহলে কি কর্মী নেই সেখানে সমস্যা? না, কর্মী আছে। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা যেটা বলা হচ্ছে যে সেই কর্মীরা কেউ নাকি খেতে গেছে, সেই জন্য বেশি খোলানো যাচ্ছে না। তো খাদ্যমন্ত্রী পুরো পোস্ট অফিসের সঙ্গে ডিরেক্ট মিটিং করেছেন, পুরো জিনিসটা বুঝেছেন এবং নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে এবং সেটা বাড়ানোর পরই কিন্তু এই মানুষকে যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই জায়গাটা মিটে গেছে। এরপর কয়েকটা জায়গায় কিন্তু আপডেট নিয়ে আসছে। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন বলা হয়েছে তাদেরকে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের নাম অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখানে কয়েকটা কন্ডিশন রয়েছে, যেমন ওই আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই চাই, নিজের নামে অ্যাকাউন্ট অবশ্যই চাই। এবার আমরা এই যে এসআইআর প্রক্রিয়াটা হয়েছে সেখানে কিন্তু দেখেছি প্রচুর মৃত ভোটার আছে, প্রচুর অনুপস্থিত ভোটার আছে, তাদের নাম দিয়েও কিন্তু এই তোলামূলের হারমাতগুলো পয়সাগুলো তুলে নিচ্ছিল। মমতা ব্যানার্জি ওপেন চুরি করতে দিয়েছিল তৃণমূল যারা করতো তাদেরকে। সেই জায়গায় কিন্তু যারা মৃত
অনুপস্থিত ভোটার তাদের নাম কিন্তু বাদ যাবে, অর্থাৎ ভূতে কিন্তু আর এই টাকাটা খেতে পারবে না। আর তার থেকেও বড় কথা, জেলা শাসকদের কিন্তু পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারা আগামী 25 তারিখের মধ্যে সমস্তটা ভেরিফাই করবেন এবং রাজ্য সরকারকে রিপোর্ট দেবেন। এতে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে যে এই যে ভুতুরে যারা ছিল, যাদের নাম করে সরকারি কোষাগার ফাঁকা করে দিচ্ছিল আর মমতা ভোট কিনছিল, সেই জায়গাটা বন্ধ করে দিচ্ছে এই নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এবং 2 নম্বর কথা, কোথাও যদি জল মেশানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু ডিরেক্টলি এখানে জেলা শাসকরা তার জন্য দায়ী থাকবেন এবং এগুলোকে ধরা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। এছাড়াও যেটা বলা হচ্ছে যে যারা ভারতের নাগরিক নয়, অর্থাৎ ওই প্রচুর রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে আছে না, ওগুলোকেও মমতা টাকা দিত আর সেখান থেকে ভোট কিনতো, সেই তাদের তো অ্যাডজুডিকেশনের নাম বাদ গেছে, তাদের নামগুলোও চলে যাচ্ছে। তবে যারা মতুয়া সম্প্রদায়ের রয়েছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই, যারা অলরেডি ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছেন তারা তো পাবেনই, যারা সিএএতে অ্যাপ্লাইও করে দিয়েছেন তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন। এবং এখানে আরেকটা বলা হচ্ছে, এটা তো মূলত যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল মানুষ তাদেরকে এই সহায়তাটা দেওয়া হচ্ছে, ফলে রাজ্য সরকারের অধীনে যারা বেতন পাচ্ছেন, পেনশন পাচ্ছেন বা রাজ্য সরকার অনুমোদিত সংস্থা থেকে পাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা হবে না। এবং যারা আয়কর দেন, আয়কর দিচ্ছেন মানে তার ইনকামটা তো বছরে সেই জায়গাটায় পৌঁছেই যাচ্ছে, সুতরাং তাদেরকেও কিন্তু এই তালিকা থেকে আপাতত দূরে রাখা হচ্ছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। তবে এই দুটো জিনিসের থেকেও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব সুখবর আসছে, সেটা হচ্ছে 100 দিনের কাজ নিয়ে। এই তৃণমূল বারবার বলতো না আমাদের বেশি বেশি করে যেতান, আমরা দিল্লি গিয়ে কলার ধরে এগুলো সব উদ্ধার করে নিয়ে আসবো, কিচ্ছু করতে পারেনি। এত চুরি দুর্নীতি করেছে, কেন্দ্রের কাছে গেলেই বলতো ভাই হিসেব দাও, এরা হিসেব দিতে পারতো না, তাহলে চোর চিটিংবাজগুলো সব ধরা পড়ে যেত, ফলে সাধারণ মানুষকে ভুগতে হয়েছে। কিন্তু যে মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকার শুরু হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলায় কিন্তু 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়ে দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি এই 100 দিনের কাজ শুরু হচ্ছে। তবে দুটো জেলা, স্পেসিফিক্যালি দুটো জেলাতে আপাতত 100 দিনের কাজ শুরু হচ্ছে না, মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা। কেননা এই দুটো জেলাতেই পুকুর চুরি হয়েছে, সব থেকে বেশি দুর্নীতি এই দুটো জেলাতে হয়েছে, ফলে সেই দুর্নীতিগ্রস্তদের আইডেন্টিফাই করা, তাদেরকে সিস্টেমের বাইরে ছুঁড়ে ফেলা, তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা, যাতে আর ভবিষ্যতে এখান থেকে কোনো রকম দুর্নীতির জায়গা না হয়, সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা, সেটা হয়ে গেলেই এই দুটো জেলাতে শুরু হবে। এর পাশাপাশি আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে বারবার ভাঁওতা দিয়ে এসছে, এই ফেরেববাজ ভাইপোটাও দিয়েছে, আর ওই একটা কি আছে না, সোজা করে কথা বলতে পারে না, তুললে তুললে কথা বলে, একটা কি অভিনেতা, তো তাদের কথার মতো এখানে কিন্তু কোনো ভাঁওতাবাজি চলছে না। ঘাটাল মাস্টার প্ল্যান, মানুষকে বন্যায় ডুবে যেতে হয়, সেটা নিয়ে ইমিডিয়েট বেসিসে কাজ শুরু করতে বলে দিয়েছেন এবং তার পুরোপুরি পরিকল্পনার কাজ চলছে। ফলে ঘাটাল মানুষকে কিন্তু আর ওইভাবে দিনের পর দিন বন্যার জলের তলায় থাকতে হবে না। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্র সম্মিলিতভাবে এই প্রজেক্টটা করবে, 50% রাজ্য দেবে, 50% কেন্দ্র দেবে, এর পুরোপুরি পরিকল্পনা করার কাজ কিন্তু আপনারা শুরু করে দিন। এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে ডাবল ইঞ্জিনের ফায়দা পেতে গেলে ডাবল ইঞ্জিনকে তো জুড়তে হবে, দুটো ইঞ্জিন মুখোমুখি হলে তো সংঘর্ষ হয়ে যাবে। এই কাজটাই এতদিন বেয়াদবের মতো করে যাচ্ছিল মমতা ব্যানার্জির প্রশাসন, সেই জায়গাটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের যে আমলারা রয়েছেন এবং রাজ্য সরকারের যে আমলারা রয়েছেন তাদেরকে নিয়ে একটা নৈশভোজে বসছেন। কেননা এই যে কাজটা করতে হবে সেটা কেন্দ্রের সঙ্গে সমন্বয় করতে হবে এবং কাজটা তো করবেন মূলত আমলারা। এখন তাদের মধ্যে এই মমতার কল্যাণে এতদিন আমরা দেখেছি কতখানি অকল্যাণ হয়ে গেছে, সেখানে টাসেল হয়েছে। কেন্দ্র এক রকমের নিয়মাবলী আছে, সেই অনুযায়ী চলছে, রাজ্য সেগুলো মানছে না, কেন্দ্র জবাবদিহি চাইছে, রাজ্য ডেটা দিচ্ছে না। এই যে ঝামেলাটা হতো তার জন্য ভুক্তক্ত মানুষকে, ফলে এই যে আমলাদের মধ্যে দ্বন্দ্বটা তৈরি হয়ে গেছিলো, দূরত্বটা তৈরি হয়ে গেছিলো, সেটাকে মেটানোর অত্যন্ত জরুরি একটা দরকার আছে। আর সেইটার জন্যই কিন্তু সমস্ত রকমের কেন্দ্রীয় আমলা এবং রাজ্য স্তরের আমলা তাদেরকে একসঙ্গে নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে নৈশভোজে বসছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, নিজেদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা ঘোচান, আপনাদের খুব ক্লোজলি আগামী দিনে কাজ করতে হবে, একে অপরের সম্পূরক হিসেবে কাজ করতে হবে, আপনারা কেউ শত্রু নন, যে অতীত ছিল সেসব ভুলে যান। আর এইসব যখন করতে যাচ্ছেন, আজকে নবান্নের সচিবদের সঙ্গে বৈঠক ছিল মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে কিন্তু একটা খুব বড় কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে এই বিভিন্ন প্রশাসনিক বৈঠক হতো, সেখানে নাম ধরে মমতা ডাকতো, উল্টোপাল্টা কথা বলতো, নিজে সব ভুল করেছে, তার দলের লোক চুরি করেছে, আর চূড়ান্ত অপমানিত হতো তো আমলাদের, এটা তাদের মোরালি খুব ডাউন করতো। তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই কথা বলার পর তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই নাম ধরে ডাকা, অপমান করা, এই সব কালচার পুরোপুরি বন্ধ হয়ে যাবে, যার যেটা প্রাপ্য সম্মান তিনি সেটা পাবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন যে
তিনি যেসব প্রশাসনিক সভায় যাবেন সেখানে বিরোধীদের যেরকম ডাক পড়বে সেটা তো একরকম জায়গা রয়েছে, তার পাশাপাশি সেখানে কোনো রকম রাজনৈতিক বক্তব্য তিনি রাখবেন না, কোনো রাজনৈতিক প্রশ্ন এলে তার উত্তরও তিনি দেবেন না। ওটা রাজনীতি করার জায়গা নয়, ওটা মানুষের ডেভেলপমেন্টের জায়গা। এই কালচারটা কিন্তু তিনি শুরু করছেন, এবং সত্যিই যদি আমলারা সেই সম্মানটা পান, সেই কাজের স্পেসটা পান, এরা কিন্তু সত্যিই ফুল ফোটাতে পারেন, এবং সেটা আগামী কয়েক মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। 100 দিনের কাজের পর আরেকটা গুড নিউজ বাঙালির জন্য, এই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার করার জন্য। সেটা হচ্ছে এতদিন মমতা আটকে রেখে দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই প্রকল্প সারা ভারতবর্ষে চালু করেছেন, কিন্তু বাংলা আর বাঙালি এতদিন বঞ্চিত ছিল। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। কি এটা? সেটা হচ্ছে এই রাজ্যের যারা কারিগর রয়েছেন, ক্ষুদ্র শিল্পী রয়েছেন এবং বিভিন্ন ঐতিহ্যবাহী যে পেশার সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন, তারা কিন্তু এটা থেকে বিপুল পরিমাণ সাহায্য পাবেন। প্রথমতই তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাদের যে স্কিলটা আছে সেটাকে আরও ডেভেলপ করা হবে। ধরুন কেউ একজন কুমোর মাটির হাঁড়ি তৈরি করেন, সেটা আরও ভালোভাবে কীভাবে, আরও আধুনিকভাবে কীভাবে করা যায়, সেই ট্রেনিং দেওয়া হবে। কিন্তু এই ট্রেনিংটা যখন দেওয়া হবে, তারা তো তখন কাজ করতে পারবেন না, তাহলে তাদের একটা ক্ষতি হবে, সেটাও পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সরকার। এখানে 500 টাকা করে দৈনিক ভাতা দেওয়া হবে যতদিন তার ট্রেনিংটা চলবে। এরপর ট্রেনিং শেষ হয়ে গেলে এককালীন 15,000 টাকা করে তারা পাবেন। কিসের জন্য? না, যে পেশার সঙ্গে তিনি যুক্ত আছেন সেই পেশায় অত্যাধুনিক যে যন্ত্র সেটা তিনি কিনতে পারবেন, এবং সেই যন্ত্র দিয়ে তিনি আরও উন্নত মানের কাজ করতে পারবেন। সেই জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এককালীন 15,000 টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, তার ওই জিনিসপত্র কেনার পর তাকে তো ব্যবসাটাকে করতে হবে, সেটাকেও সাপোর্ট দেওয়ার জন্য কেন্দ্র সরকার রয়েছে, যেটা ডাবল ইঞ্জিন হওয়ার জন্য এবার থেকে পাবেন আপনারা। সেটা হচ্ছে যে দুবারে মোট 3 লক্ষ টাকা খুব অল্প ইন্টারেস্ট আপনাদেরকে ঋণ দেওয়া হবে, এবং এর জন্য কোনো গ্যারান্টি ফ্যারান্টির কিছু দরকার হবে না। ফলে যারা একদম লোয়ার ক্লাস রয়েছেন, ইকোনমিক জোনে রয়েছেন, তারা কিন্তু নিজেদের ব্যবসা আরও স্কিলফুল ওয়েতে, আরও আধুনিক যন্ত্র নিয়ে আরও ব্যাপক পরিসরে করতে পারবেন, নিজেরা স্বাবলম্বী হওয়া জায়গা হবেন। অর্থাৎ এই সরকার শুধুমাত্র ভাতার ভরসায় থাকছে না, কেন্দ্র সরকারের সঙ্গে হাত ধরে সমন্বয় করে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করছে, যাতে নিজের পায়ে দাঁড়িয়ে অনেক বেশি ইনকাম করতে পারেন, তার সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারেন। এটাই তো এক্সপেকটেশন ছিল, এবং সেটা কিন্তু সেই ফুলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ খবর আজকে আসছে, যেটা 5 নম্বর, যেটা বলি এই প্রতিবেদন শেষ করব। সেটা হচ্ছে আগামী 22শে জুন ঐতিহাসিক রাজ্য বাজেট হতে চলেছে। কেন ঐতিহাসিক একটু পরে ব্যাখ্যা করছি। এই যে বিজেপি সরকার এসছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, তারা কিন্তু প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী 22শে জুন করতে চলেছেন, এবং এইটার জন্য ইতিমধ্যেই যে সচিবদের সঙ্গে কথা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন বা যে দায়িত্বগুলো দিয়েছেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? প্রথম কথাই তিনি যেটা বলেছেন, যে এই যে বাজেটটা হবে, যেটা এই সরকারের প্রথম বাজেট, সেটা দূরদর্শী ও বাস্তবসম্মত বাজেট করতে হবে। এটা জাস্ট বাজেট করার জন্য বাজেট করলে হবে না। অর্থাৎ ওই যে আগের কালচার ছিল, ট্রেডমিলে দৌড়তে মমতা বাজেট করে ফেলতো, তার সেটা ঢেঁড়স বিক্রির বাজেট হচ্ছে না পটল তোলার বাজেট হচ্ছে কেউ জানে না, সেই কালচার শেষ। যারা এই ব্যাপারে অভিজ্ঞ, যাদের স্কিলটাকে কাজে লাগানো যেতে পারে, সেই আমলারাই তৈরি করবেন, কিন্তু সেটা দূরদর্শী এবং বাস্তবসম্মত হতে হবে। এরপর যেটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, রাজকোষের অপচয় রুখতে হবে। সত্যিই তো, দেনার দায়ে এই রাজ্যটাকে ডুবিয়ে দিয়ে চলে গেছে মমতা, অভিষেক আর তৃণমূল মিলে এই রাজ্যের মানুষ, একটা নতুন শিশু যদি জন্মগ্রহণ করে, তার মাথায় 80,000 টাকা ঋণ চাপিয়ে দিচ্ছে। এই যে শয়তানিটা করেছে, তার ফল ভুগতে হবে, কিন্তু সেটা অপচয়টা ইমিডিয়েটলি বন্ধ করো, এবং অনুৎপাদক খাতে খরচ কমাও। এটা একদম ক্লিয়ার নির্দেশিকা। ওই শুধুমাত্র তৃণমূলের সঙ্গে আছে সরকারি পদ পাইয়ে দেবো আর তোর মাসে মাসে মাইনে হবে, ওই সব দিন শেষ, ওই সব দিন আর চলবে না। এবং রাজ্যের আয় বাড়াতে হবে, রাজ্যের আয়টা বাড়ানোর তোমার জায়গা তৈরি করতে হবে। দেখছেন না, বিভিন্ন যে খাদান টাদান আছে, যেগুলো এতদিন তোলামূল মালগুলো চুরি করে নিত, ডাকাতি করে নিত, ফলে রাজকোষ শূন্য হয়ে যেত। আর মমতা বলছে চলছে চলুক, আমার কি এসে যায়, আমি তো রাজ্যে ক্ষমতায় আছি, লুটেপুটে খাচ্ছি। সেই দিন শেষ হয়ে যাচ্ছে, রাজ্যের আয়টা বাড়াতে হবে। প্রত্যেকটা জায়গা কোথায় স্কোপ আছে, একদম মুখ্যমন্ত্রীকে ডিরেক্ট রিপোর্ট করতে হবে, সেই অনুযায়ী তার নীল নকশা তৈরি হবে। এবং এই যে টাকাটা আসছে, সেই টাকাটাকেও অপচয় করা যাবে না। সেই টাকাটা হাইওয়ে, ফ্লাইওভার এবং বিদ্যুতের মতো সেগমেন্টে ইনভেস্ট করতে হবে। কেননা একটা তাহলে শিল্প পরিকাঠামো তৈরি করতে হবে। আমাদের এই রাজ্যকে শিল্প তো নিয়ে আসতে হবে। শিল্পটা আসবে কি করে, শিল্পপতিরা আসবেন কেন, যদি রাজ্যের এই ভাঙাচোরা রাস্তা হয়, ফ্লাইওভার থাকবে না, গতিপথ রুদ্ধ হয়ে যাবে, লোডশেডিংয়ের সমস্যা হবে, এইসব জিনিস করলে হবে না। এই 3টে সেগমেন্টে ইমিডিয়েটলি ইনভেস্টমেন্টের ব্যবস্থা করতে হবে, এবং সেটা দূরদর্শী হতেই হবে। এবং সবথেকে বড় কথা,
এই রাজ্যে সরকারি চাকরি যেরকম দরকার আছে, শুধু সরকারি চাকরি দিয়ে তো এত বেকার যে সমস্যা রয়েছে তার সমাধান সম্ভব নয়। শিল্প সম্ভাবনাকে তৈরি করতেই হবে, কিন্তু যে রাজ্য থেকে টাটার মতো কোম্পানিকে মমতার মতো মহিলা তাড়িয়ে দিয়েছে, সেখানে শিল্প সম্ভাবনা এত সহজ জিনিস নয়। গত 15 বছরে তার অবস্থা আরও খারাপ হয়েছে তোলাবাজি আর সিন্ডিকেট রাজে। ফলে পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, চেম্বার্স অফ কমার্স যেটা রয়েছে, বণিক সভা যেটা রয়েছে, সেখানে বাছাই করা শিল্পপতি, তাদের কাছ থেকে ইনপুট নেওয়া শুরু করুন, তারা কি চাইছেন। এবং সব থেকে বড় কথা, তাদের একটা যে ট্যাক্সের যে ফরম্যাটটা রয়েছে, সেটা কিন্তু আরও ইজ করতে হবে, যাতে এখানে আরও বেশি বেশি করে ইনভেস্টমেন্ট হয়। এই রাজ্যে নতুন শিল্প আনতে গেলে কি কি জায়গায় এতদিন অসুবিধা ছিল, সেই জন্য আসতে পারছিল না, সেগুলো সব লিস্ট ডাউন করাও। সেই অনুযায়ী রাজ্য সরকার এই বাজেটটা করবে। ফলে বোঝাই যাচ্ছে 22শে জুনের পর থেকে একদিকে যেরকম গভর্নমেন্ট জবের এই সেগমেন্টটা রয়েছে, অন্যদিকে কিন্তু এখানে শিল্প আনা সেই জায়গাটাও তৈরি হচ্ছে। অর্থাৎ রাজ্যের যে ডাবল ইঞ্জিনের ফায়দা, সেগুলো কিন্তু সব সেগমেন্টে একে 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 দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে এই যে কথাগুলো বলা হয়েছিল, বিভিন্ন ভাতা বাড়িয়ে দেওয়া হবে, সেই যোগ্য লোকের হাতে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, 100 দিনের কাজ শুরু হয়ে যাচ্ছে। অন্যদিকে সেই শিল্প সম্ভাবনা নিয়ে আসা হচ্ছে, যতদিন না কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যুবশক্তিকে সেখানে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্প এখানে চলে আসছে, যেগুলো গাঁট হয়ে আটকে ছিল সেগুলো সব কেটে যাচ্ছে। ফলে ডাবল ইঞ্জিনের ফায়দা কিন্তু চারিদিক থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছে, আর এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল। ডেফিনেটলি এখন